আচ্ছা, আজকে আমাদের টপিক হচ্ছে কি ফোর্থ সেমিস্টার বারডোয়ান ইউনিভার্সিটির যে ফোর্থ সেমিস্টার আছে। ফোর্থ সেমিস্টারে 40-12 যে পেপারটা আছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কোন পেপার? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনটা প্রথম থেকে এই নোটসগুলো আস্তে 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 আমরা এক্সপ্লেন করব। প্রথমে ডিজিটালি নোটসগুলো কিভাবে তৈরি করা হয়েছে দেখো। এই নোটসগুলো যদি করো একদম গল্পের মতো পুরোটা রোডম্যাপ করা আছে, মুখস্থ হয়ে যাবে। পুরোটাই গল্পের মতো করা হয়েছে যাতে মুখস্থ করতে সুবিধা হয় ছাত্রছাত্রীদের। আর অনেকেই পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বুঝতে পারে না, তো যদি ভালো করে এই নোটসটা পুরোটা দেখে নাও, মানে এই ক্লাসটা করো, তাহলে গিয়ে পুরোটা কমপ্লিট হয়ে যাবে। দেখো, প্রথমে জনপ্রশাসন। জনপ্রশাসনে কি সংজ্ঞা, প্রকৃতি ও পরিধি। প্রথম চ্যাপ্টার হচ্ছে জনপ্রশাসন। তাহলে দেখা যাক। তাহলে কি প্রথমে হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, ভূমিকা, ইন্ট্রোডাকশন বলতে যেই জনপ্রশাসন এলো কোথা থেকে, অ্যাডমিনিস্ট্রেশন, এই ব্যাপারটা জনপ্রশাসন পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন এলো থেকে। দেখ, আগেকার দিনে যখন প্রাচীনকালে মানুষ ছিল তখন মানুষের মধ্যে কীরকম কোনো হিংসা, বিভেদ, এইসব সবাই একসাথে থাকতো, গুহায় থাকতো, ঠিক আছে। এরকম কোনো ব্যক্তিগত সম্পত্তি এরকম কোনো কিছু ছিল না। কিন্তু আস্তে আস্তে দেখা গেল মানুষের মধ্যে যখন সম্পদের পরিমাণ বাড়লো, তখনই মানুষের মধ্যে কী শুরু হলো? বিভেদ, বল প্রয়োগ করে সম্পদ কারাকারি, এইসব শুরু হলো। তখন মানুষের কী প্রয়োজন পড়লো? যে একটা সরকার থাকবে, একটা স্টেট দরকার, একটা রাষ্ট্র দরকার, গভর্নমেন্ট দরকার, সরকার দরকার, কনস্টিটিউশন দরকার, ল দরকার। এই সমস্ত ব্যাপারগুলো কি প্রয়োজনীয়তা দেখা দিল। বুঝতে পেরেছিস? এইবার আস্তে আস্তে যখন একটা সরকার তৈরি হলো, সেই সরকার যখন কোনো একটা সরকার তৈরি হলো, কেউ শাসন বিভাগের উপরে বসলো, এক্সিকিউটিভ, তার কি দরকার? সে একা যখন আস্তে স্টেট যখন বড় হলো, রাষ্ট্র যখন বড় হয়ে গেল, একটা গভর্নমেন্ট হলো, সেই গভর্নমেন্টের উপরে যারা বসলো, বসার পরে তারা সবাইকে মানে একা তো কাউকে শাসন করতে পারবে না। সেই জন্য কি করলো? সরকারকে 3টে বিভাগ করা হলো, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, তাই না? 3টে বিভাগের অনেকগুলো হ্যান্ড তৈরি করা হলো, দিয়ে সবাই যাতে সব শাসন বিভাগের কাজ শাসন করবে, বিচার বিভাগ বিচার করবে, আইন বিভাগ আইন তৈরি করবে। এই যে কাজগুলো ডিভাইড করে দিল, বুঝতে পেরেছিস? সরকার তো একজন চালাচ্ছে, কিন্তু তার অনেকগুলো হ্যান্ড হয়ে গেল। বুঝতে পেরেছিস? কিসের জন্য? জনগণকে সার্ভ করার জন্য, জনগণকে সেবা করার জন্য। ভালো করে থট ক্লিয়ার কর। এইটাকে বলা হচ্ছে একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করলো। সরকার কি করলো? যে আমাকে তো চালাতে হবে, এবার আমাকে চালানোর জন্য কি তৈরি করতে হবে? একটা অ্যাডমিনিস্ট্রেশন তৈরি করি। তাহলে অ্যাডমিনিস্ট্রেশন অনেক লোক থাকবে, পুরো হায়ারার্কি সিস্টেমে, কি উপর থেকে নিচ অবধি লোক থাকবে, হায়ারার্কি সিস্টেম। উপরে অর্ডার দেবে, সেই অর্ডারটা 4 জন, 4 জন থেকে 8 জন, 8 জন থেকে 16 জন, এরকমভাবে নিচু লেভেল অবধি আমাদের আসবে। এইবার এইভাবে এলো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তাহলে অ্যাকচুয়ালি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন শর্টকাটে কি? যে জনপ্রশাসন মানে জনগণের কল্যাণের জন্য মন্ত্রীরা কি করছে? বিভিন্ন নীতি প্রণয়ন করছে। মন্ত্রীরা, যে উপরে আছে, যে সরকার, সে কি করছে? নীতি প্রণয়ন করছে। আর সেই নীতিগুলোকে বাস্তবে কারা রূপদান করছে? সেটা হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বাস্তবে যারা রূপদান করছে। মমতা ব্যানার্জি আমাদের জন্য লক্ষ্মীর ভাণ্ডার ঘোষণা করলো, বা যুব ভাতা ঘোষণা করেছে। ঘোষণা করার পরে আমার যুব ভাতা ঢুকে গেছে অ্যাকাউন্টে। তাহলে যুব ভাতাটা কে দিতে হলো? মমতা ব্যানার্জি ডিরেক্ট দিল, একে একে হ্যান্ড টু হ্যান্ড আমাদের দিতে হলো। তো মমতা ব্যানার্জি নীতি প্রণয়ন করেছে, বা ওখানে নরেন্দ্র মোদী কোনো একটা নীতি প্রণয়ন করেছে, বাড়ি হয়, সবার বাড়ি হয়ে যায়, পাকা বাড়ি হবে। তো এইগুলো তো বাড়িগুলো তো আর করে দিয়ে যাচ্ছে না। সে এই বাস্তবে বাড়িটা যাতে আমার কাছে পৌঁছায়, তা সেটা কারা দেখবে? পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। ওটাকে বলা হচ্ছে জনপ্রশাসন। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে জনপ্রশাসন নিয়ে কোনো ডাউট নেই। এইবার আমরা দেখব কিভাবে এর উৎপত্তি হলো। আমি একটা হালকা গল্প বললাম, এইবার দেখো। বলছে মানব সভ্যতার উষালগ্ন থেকে মানুষ সমাজবদ্ধ হওয়ার সাথে সাথেই প্রশাসনের অ্যাডমিনিস্ট্রেশন মানে প্রশাসনের জন্ম হয়। যখন থেকে মানব সভ্যতার উদ্ভব হচ্ছে, যখনই মনে হলো যে একটা সরকার দরকার, তারই তখন থেকে কি অ্যাডমিনিস্ট্রেশনের, প্রশাসনের উদ্ভব হয়েছে। কালক্রমে তা পুলিশি রাষ্ট্র। প্রথমে কি হয়েছে? পুলিশ থাকতো, তাই না? পুলিশি রাষ্ট্র, পুলিশ ব্যবস্থা বিরাট শক্তিশালী ছিল। তো তারাই কি করতে দিত? প্রোটেকশন দিত, নিরাপত্তা দিত, তাই না? এইবার থেকে আধুনিককালে কল্যাণকামী রাষ্ট্র। আধুনিককালে কিন্তু এখন ওয়েলফেয়ার স্টেট। এখন যে রাষ্ট্রের ধারণা, রাষ্ট্র শুধু পুলিশ দিয়ে প্রোটেকশন দেবে এরকম না, এখন জনগণের কল্যাণের কথা ভাবতে হবে। কীরকম? ওয়েলফেয়ার স্টেট মানে কি? জনগণের কল্যাণের কথা ভাবতে হবে। বুঝতে পেরেছি? এখন অ্যাডমিনিস্ট্রেশনটা সবাই
নীতি, আগেকার নীতি কীরকম ছিল, সরকার, যে সরকার আসতো সেই সরকার যা নীতি প্রণয়ন করতো সেগুলোকে বাস্তবে রূপদান করতো কে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। কিন্তু এখন জনপ্রশাসনের কাজ কি, যে নীতি, যারা নীতি নির্ণয় করছে সেগুলো জনকল্যাণমূলক হতে হবে, জনগণের চাহিদা অনুযায়ী নীতি তৈরি হচ্ছে। আমরা চাকরি পাচ্ছি না, ওয়েস্ট বেঙ্গল থেকে আমাদের চাকরি নেই, বেকারের সংখ্যা খুব বেড়ে গেছে, তাহলে কি করলো, সেই জন্য দেখছে যে বেকারের সংখ্যা, বেকারদের জন্য কিছু করতে হবে, দিয়ে বেকার ভাতা করলো। তার মানে কি হচ্ছে, আমাদের দরকার, চাকরি নেই, শহর এলাকায় 1,500 টাকা বিশাল মনে হচ্ছে, বিশাল কোনো ব্যাপারই না, কিন্তু গ্রাম এলাকায় কিন্তু 1,500 টাকা বিশাল একটা ব্যাপার। তো এবার এই যে ব্যাপারটা বুঝে নে, এটা কি করলো, হ্যাঁ জনগণের দরকার আছে, বেকারের সংখ্যা বেড়ে গেছে, তাহলে কি করা যায়, জনগণের কথা ভেবে একটা নীতি প্রণয়ন করলো, যে বেকার ভাতা। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে বেকার ভাতা যখন করলো, তখনই আস্তে আস্তে কি তৈরি করলো, এইবার আস্তে আস্তে জনপ্রশাসন, তাহলে ওয়েলফেয়ার স্টেট, এখনকার যে ধারণা সেটা কি, ওয়েলফেয়ার স্টেট রূপান্তরিত হয়েছে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে ওয়েলফেয়ার স্টেট আমরা বুঝতে পেরেছি। এবারে জনপ্রশাসন হলো সরকারের সেই কার্যকরী হাত যা আইনসভায় প্রণীত নীতিগুলোকে, দেখ এক কথা বারবার আসবে, আমি যেটা তোদের বুঝিয়ে দিলাম এতক্ষণে সেটাই বারবার আসবে। দেখ, জনপ্রশাসন হলো কি, সরকারের সেই কার্যকরী হাত, সরকারের কার্যকরী হাত, আমি বলেইছি হায়ারার্কি সিস্টেমে নামবে, প্রণীত নীতিগুলোকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়। সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছেছে তো আমাদের কাছে, লক্ষ্মীর ভাণ্ডার, যুব ভাতা, এগুলো পৌঁছেছে। আচ্ছা, এর মূল লক্ষ্য সুশাসন ও জনকল্যাণ। এর মূল লক্ষ্য কি, সুশাসন আর জনকল্যাণ। আচ্ছা, বৈজ্ঞানিক ব্যবস্থাপনার জনক টেলারের বিখ্যাত উক্তি কি, বলছে ম্যানেজমেন্ট ইজ নোয়িং এক্স্যাক্টলি হোয়াট ইউ ওয়ান্ট মেন টু ডু। কি করতে চাইছো, এক্স্যাক্টলি কি করতে চাইছো সেটা জনপ্রশাসন ভাববে কি করতে চাইছো, অ্যান্ড দেন সিইং দ্যাট দে ডু ইট ইন দ্য বেস্ট অ্যান্ড চিপেস্ট ওয়ে। সব থেকে সহজতর উপায় খুঁজবে সেই সমস্যাটা থেকে, তুই যেটা চাইছো, মানে জনগণ যেটা চাইছে সেটা থেকে কিভাবে সেই সমস্যাতে সব থেকে সহজ উপায় বার করবে, সেটা থেকে উদ্ধার করার জন্য, সেই সমস্যাটা থেকে যাতে আমরা সমাধান করতে পারি, সেটার জন্য সব থেকে কী ওয়ে বার করবে, সব থেকে চিপেস্ট ওয়ে বার করবে। বুঝতে পেরেছো? এই যদি কোটেশনটা প্রথমে দিয়ে দিলে, সূচনাতে দিয়ে দিলে, তাহলে নোটস কি আরও উন্নত হয়ে যাবে, লিখলে নাম্বার 10-এ 8 পর্যন্ত পেতে পারবে। তাহলে অসুবিধা আছে? তাহলে জনপ্রশাসন বোঝাতে পারলাম কোথা থেকে এলো। আচ্ছা, এইবারে বলো, জনপ্রশাসন অর্থ, মিনিংটা জানতেই হবে। জনপ্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন, কোন কথা থেকে এসে, দুটো কথা, অ্যাড আর মিনিস্ট্রিয়ার। অ্যাড আর অ্যাডমিনিস্ট্রেশন কথাটা প্রথমে জানো। পাবলিক মানে তো জন, আর অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, অ্যাড আর মিনিস্ট্রিয়ার থেকে এসছে। অ্যাড মানে বলছে উদ্দেশ্য, অ্যাড মানে কি উদ্দেশ্য। তাহলে অ্যাড মানে আমরা কি জানি, অ্যাড মানে উদ্দেশ্য। আর মিনিস্ট্রিয়ার মানে হচ্ছে কার্যকরী, টু সার্ভ, ঠিক আছে, মানে কাজ করা আর কি, কল্যাণ করা যেগুলো। তাহলে আমরা অ্যাকচুয়ালি কী দাঁড়াচ্ছে, অ্যাড আর মিনিস্ট্রিয়ারকে একসাথে করলে কী দাঁড়াচ্ছে, কোনো কিছু উদ্দেশ্য নিয়ে কল্যাণকামী যে কাজ টু সার্ভ মানে কাজ করছে যেটা, সেটাকে কী বলা হচ্ছে, অ্যাডমিনিস্ট্রেশন। মানে অ্যাডমিনিস্ট্রেশন মানে কি, যারা কোনো একটা উদ্দেশ্য নিয়ে, সঠিক একটা উদ্দেশ্য নিয়ে কী করে, কাজ করে। বুঝতে পেরেছো কি বললাম? কার্যকরী হাত, সেটা হচ্ছে কি অ্যাডমিনিস্ট্রেশন। আর মেন কি, টু সার্ভ দ্য পাবলিক, তাহলে কি, জনগণের সেবা করা। অসুবিধা আছে? বুঝতে পেরেছো কি বললাম? তাহলে এখানে পাবলিক বা জন বলতে সমগ্র জনগণকে বা সরকারকে বোঝায়। পাবলিক বা জন বলতে সমগ্র জনগণ বা সরকারকে বোঝায়। সরকারের কার্যকরী হাত কি, এটি সরকারের আইন, বিচার ও শাসন বিভাগের কাজের বাস্তব রূপ। সরকারের বললেন কি, প্রথমে একটা সরকার ঠিক হয়েছিল, সরকার কি করলো, একা চালাতে পারবো না, তাহলে আমি শাসন করার জন্য শাসন বিভাগ করি, আইন করার জন্য আইন বিভাগ, বিচার করার জন্য বিচার বিভাগ, তিনটে হ্যান্ড হয়ে গেল, এটাই তো পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পেরেছো কি বললাম? তারপরে যৌথ প্রচেষ্টা, নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য কি হচ্ছে, একাধিক ব্যক্তির সমন্বিত ও সুশৃঙ্খল প্রয়াস। অসুবিধা আছে? প্রবলেম নেই। তাহলে অ্যাড আর মিনিস্ট্রিয়ার থেকে আমরা জেনে গেছি যে অ্যাডমিনিস্ট্রেশন কথাটা এসছে, তাই তো। এবার জনপ্রশাসনের সংজ্ঞা, এবার আমরা কি দেখব, জনপ্রশাসনের কি সংজ্ঞা আছে। দেখো, জনপ্রশাসনের সংজ্ঞা, এলডি হোয়াইট কি বলেছে, জনপ্রশাসন হলো সেই সমস্ত কার্যাবলী যার উদ্দেশ্য হলো সরকারি নীতিকে প্রয়োগ করা বা কার্যকরী করে তোলা। একদম, আমি তো প্রথম থেকে বলে আসছি যে একই কথা বারবার শুনবি, যে সরকার নীতি ঠিক করবে, নরেন্দ্র মোদী, মমতা ব্যানার্জিরা কী করবে, নীতি ঠিক করবে, সেটাকে বাস্তবে রূপদান কারা করবে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। মানে অ্যাকচুয়ালি সরকারি যারা কর্মচারী, সরকারি যারা আমলা,
বুঝে নে, সরকারি যারা কর্মচারী তাদেরকেই আমরা পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন বলছি। এইবার একবারে পিয়ন থেকে শুরু করে একদম উঁচু আইএস অফিসার অবধি সবাই কি সরকারি কর্মচারী, তো তারাই হচ্ছে কি পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বোঝাতে পারছি? অসুবিধা আছে? তাহলে এটা মাথায় নিয়ে নোটস পড়বি, একদম মুখস্থ হয়ে যাবে। হার্বার্ট সাইমন কি বলছে? সাধারণ অর্থে জাতীয়, রাজ্য ও স্থানীয় সরকারের শাসন বিভাগীয় কার্যাবলী হলো জনপ্রশাসন। তাহলে এরা বলছে শাসন বিভাগীয় কার্যাবলীটাকে হচ্ছে মেন জনপ্রশাসন। তারপরে কি লুথার গালিক, জনপ্রশাসন হলো প্রশাসন বিজ্ঞানের সেই অংশ যা মূলত সরকারের শাসন বিভাগীয় বা কার্যনির্বাহী শাখার সাথে যুক্ত। অসুবিধা আছে? তারপরে এরও একটা সংজ্ঞা দিয়েছে কি ফেলিক্স এ নিগ্রো, জনপ্রশাসন হলো একটি সমবায়মূলক দলগত প্রচেষ্টা যা একটি জনস্বার্থমূলক বা সরকারি কাঠামোর মধ্যে কাজ করে। জনস্বার্থমূলক সেই জনগণের সেবা করা, জনস্বার্থমূলক। বুঝতে পেরেছ? তাহলে অসুবিধা নেই। এইবারে জনপ্রশাসনের প্রকৃতি নেচার কীরকম? জনপ্রশাসনের প্রকৃতি মূলত দুটি দৃষ্টিভঙ্গি থেকে আলাদা করা যেতে পারে। একটা হচ্ছে অখণ্ড মতবাদ, একটা পরিচালন মতবাদ। একটা অখণ্ড মতবাদ আর একটা পরিচালন মতবাদ। দেখি অখণ্ড মতবাদ আর পরিচালন। অখণ্ড মতবাদ দেখ, উপরে একজন আছে, আস্তে আস্তে হায়ারার্কি সিস্টেমে কী হচ্ছে, পুরোপুরি নিচে, উপর থেকে নিচ অবধি একটা হায়ারার্কি সিস্টেম। বোঝাতে পারছে? একজন অর্ডার দেবে, সেটাকে ফলো করতে 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 জনগণের কাছে এসে পৌঁছাবে। বুঝতে পেরেছিস? আর পরিচালন মতবাদ দেখ, এক জায়গায় সবাই আছে, যে শুধুমাত্র উচ্চ স্তরকে এরা পরিচালন মতবাদে কাদেরকে গুরুত্ব দিচ্ছে? যারা হচ্ছে উঁচু ম্যানেজার বলছে, যারা ম্যানেজার পোস্টে আছে, বড় বড় যারা আছে, তাদের আলোচনাকে বলছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। তা দুটো মতবাদ, দুটো দৃষ্টিভঙ্গি দেখলাম। একটা হচ্ছে কি পুরো উপর থেকে নিচ অবধি, হ্যাঁ একদম বললাম কি পিয়ন থেকে শুরু করে একদম আইএস অফিসার অবধি। আর এটা কি, এটা বলছে উচ্চ বিভাগীয় যারা আছে তারাই, মানে শুধু আইএস অফিসার ওরা যারা আছে তাদের মধ্যেই যে আলোচনা আছে সেটাই হচ্ছে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন। বুঝতে পারলাম দুটো দৃষ্টিভঙ্গি। এরপরে চলে আয় অখণ্ড বা সামগ্রিক মতবাদ যেটা আছে। দেখ, এই মতবাদ অনুসারে সরকারি লক্ষ্য পূরণের জন্য সম্পাদিত সকল ধরনের কাজের সমষ্টি হলো জনপ্রশাসন। যে কোনো কাজ, তাই হচ্ছে জনপ্রশাসন। ঠিক আছে? কাজের পরিধি কি? কায়িক পরিশ্রম, করণিক, কারিগরি থেকে শুরু করে পরিচালনমূলক সব স্তরের কর্মীদের কাজই হলো জনপ্রশাসন। যেমন কি মূল কথা, একটি চিঠি টাইপ করা পিয়ন থেকে শুরু করে এটা এক লাইনটা বারবার চলে এসছে দুটো, চিঠি টাইপ করা পিয়ন থেকে নীতি নির্ধারক মন্ত্রী সবাই এর অবিচ্ছেদ্য অঙ্গ। ঠিক আছে? সমর্থক কে? এলডি হোয়াইট, মার্শাল ডিমক। ঠিক আছে? অসুবিধা আছে? তারপরে কি পরিচালন মতবাদ, দেখো এটা কি উচ্চ স্তরে। কি বললাম দেখ, এই মতবাদ অনুসারে জনপ্রশাসন প্রকৃতি কেবল উচ্চ স্তরের পরিচালন ব্যবস্থা। যারা উঁচু স্তরে কী বলছে? কাজের পরিধি, যারা পরিকল্পনা তৈরি করে, যারা প্ল্যানিং করে। নিচু লেভেলে তো প্ল্যানিং হয় না, উঁচু লেভেলেই হয়। নির্দেশ দেন এবং নিয়ন্ত্রণ করে, শুধুমাত্র তাদের কাজই জনপ্রশাসন। অসুবিধা আছে? সাধারণ কর্মীদের কাজে এর অন্তর্ভুক্ত নয়, মানে যারা চিঠি টাইপ করে পিয়ন, তারা শ্রমিক শ্রেণীরা এর অন্তর্গত নয় আর কি। বুঝতে পেরেছিস? গ্রুপ ডি কর্মচারী, অ্যাকচুয়ালি শ্রমিক শ্রেণী বলা হবে না, গ্রুপ ডি কর্মচারী এর অন্তর্গত নয়। মূল কথা, প্রশাসনের কাজ হলো কাজ করানো, নিজে করা নয়। তাহলে পরিচালন মতবাদ হচ্ছে এরকম ভিউ, তাহলে বিরাট সমালোচনা হবে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে সমর্থককে লুথার গালিক আর হার্বার্ট সাইমন। অসুবিধা আছে? এইবার চলে আসো জনপ্রশাসনের পরিধিগুলো জানি। কি কি পরিধি আছে পয়েন্ট করে লাগবে। দেখো, একটা সংকীর্ণ দৃষ্টিভঙ্গি, একটা ব্যাপক দৃষ্টিভঙ্গি, পোস্ট কর্মের ধারণা, আর আধুনিক কল্যাণকামী দৃষ্টিভঙ্গি। আমরা সব আলোচনা করেছি অলরেডি। দেখো, প্রথমে সংকীর্ণ দৃষ্টিভঙ্গি। দেখো, ব্যাপক বনাম সংকীর্ণ দৃষ্টিভঙ্গি তোমাদের যদি বুঝতে হয় সেই জন্য পরিষ্কারভাবে ব্যাখ্যা দিয়ে দিয়ে লেখা আছে। ব্যাপক দৃষ্টিভঙ্গি কি? প্রথমে সংকীর্ণ থাকে, এটি কেবল সরকারের শাসন বিভাগ, কার্যনির্বাহী বিভাগের কাজের মধ্যে সীমাবদ্ধ। তাহলে এক্সিকিউটিভের মধ্যেই সীমাবদ্ধ। ঠিক আছে? এটাকে বলা হচ্ছে। তাহলে কে? হার্বার্ট সাইমন আর গালিক। মানে অ্যাকচুয়ালি শাসন বিভাগের কাজের মধ্যেই সীমাবদ্ধ। আর ব্যাপক দৃষ্টিভঙ্গি কি? তিনটি প্রধান বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, তিনটে বিভাগের যাবতীয় কাজ আছে সবের মধ্যে জড়িত। তাহলে বুঝতেই পারছিস, সংকীর্ণ অর্থ মানে ছোটো, খালি এক্সিকিউটিভ, ব্যাপক অর্থে মানে এমনি মুখস্থ হয়ে যাবে নোটস। অসুবিধা আছে? লুথার গালিকের পোস্ট করবে দানা, প্রথমে কি করতে হবে? ধর, এই পোস্ট কর যখনই পড়বি, বললো নিজে একটা কারখানা দিবি, নিজে একটা কী করবি? কারখানা দিতে গেলে প্রথমে কি দরকার? প্রথমে প্ল্যানিং করবি। প্ল্যানিং, পি ফর প্ল্যানিং। প্রথমে আমরা প্ল্যানিং করবো যে কোনখানে কারখানা দিলে সুবিধা হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে কারখানা দেওয়ার জন্য প্ল্যানিং করলাম। প্ল্যানিং করার পরে তারপরেই কি দরকার? ও দিয়ে, পি এর পরে কি? ও দিয়ে আমাদের কি দরকার? ও দিয়ে দরকার অর্গানাইজেশন। কারখানার তো এবার একটা দেয়াল তুলে একটা পুরো অর্গানাইজেশন বানাতে হবে। তাহলে প্রথমে প্ল্যানিং করলাম, পি দিয়ে কি? প্রথমে প্ল্যানিং। বুঝতে পেরেছো? প্রথমে কি? প্ল্যানিং।
তারপরে ও দিয়ে কি অর্গানাইজেশন, সংগঠন তৈরি করলাম, ঠিক আছে, কারখানা তৈরি করার সংগঠন তৈরি হলো। তারপরে স্টাফ নিয়োগ হলো, বানিয়ে দিলে বিল্ডিং বানালি, এবার তো স্টাফ চাই কাজের জন্য, স্টাফ নিয়োগ হলো। এবার স্টাফকে কী করতে হবে, ডিরেকশন দিতে হবে। নাহলে স্টাফ তুই তো 50 জন নিয়ে নিলি, 50 জন কে কোথায় কাজ করবে যদি নাই বলিস, তাহলে ওরা যে কী করবে, নিজেদের মতো মারামারি লাগিয়ে দেবে, তো ঝামেলা লাগাবে। না আমি এতটা করবো না, তুই এতক্ষণ করবি, ও অতক্ষণ করবে, এরকম। তাহলে প্রথমে তাদেরকে ডিরেকশন দিতে হবে। ডিরেকশন দেওয়া হয়ে গেল, তাদের মধ্যে একটা কোয়ার্ডিনেশন প্রতিষ্ঠা করতে হবে, সমন্বয় সাধন, ঠিক আছে। যে এই ওপরে একজন ম্যানেজার থাকবে, একজনের নিচে 2জন 3জন আরও সুপারভাইজার থাকবে, 3জনের নিচে 10জন করে কাজ করবে। এটা হচ্ছে কি একটা কোয়ার্ডিনেশন তৈরি করে দেওয়া, বুঝতে পেরেছো কি বললাম? ওদের মধ্যে একটা সমন্বয় সাধন থাকতে হবে। এবারে ওরা তো ডিরেকশন দিয়ে বানিয়ে দিল, বানিয়ে দেওয়ার পরে তো যা 10জন শ্রমিক যারা কাজ করছে একটা সেক্টরে, তাদের মধ্যেও তো একটা সমন্বয় সাধন চাই। যে তারা ধর আমি বলছি একটা বোতল তৈরি হচ্ছে বা একটা পেন তৈরি হচ্ছে, পেনে একটা মেশিনে পেন, একজন পেন তৈরি হচ্ছে, একজন তার মধ্যে রিফিল ভরছে, একজন ঢাকনা লাগাচ্ছে, দিয়ে পেনটা প্যাকেটিং হচ্ছে একজন, তাই তো? এইবার একজন পেন যাচ্ছে, দেখে মেশিনগুলো ওরম যায় না, পেন তৈরি খাপ তৈরি হলো, এবার ওর মধ্যে রিফিল যে ভরবে সে ফোনে ব্যস্ত হয়ে গেছে, গার্লফ্রেন্ডের ফোন এসছে, ফোনে ব্যস্ত, এবার সে রিফিল পত্র ভুলে গেছে, এইদিকে অটোমেটিক বাকিগুলো কাজ করছে, দিয়ে দেখলো প্যাকেটিংও হয়ে গেল ফলস, পেনের মধ্যে রিফিল নেই। তাহলে কী হয়ে গেল, সমন্বয় সাধন থাকতে হবে প্রত্যেকটা প্রত্যেকটা তোর স্টাফের মধ্যে কি থাকতে হবে, সমন্বয় থাকতে হবে। তারপরে কি রিপোর্ট, এইবার ওরা তৈরি করে ফেললো, 100টা পেন তৈরি করেছে, 100টা পেন তৈরি করেছে, রিপোর্ট দিল কাকে, ম্যানেজিং ডিরেক্টর যে বসে আছে, যে 100টা পেন তৈরি করা হয়ে গেছে একদিনে। এইবার তাহলে এবার ওই ম্যানেজিং ডিরেক্টর কী করবে, বাজেট করবে যে কত আমার খরচা হলো আর কত আমার লাভ তুলতে হবে, এটা দিয়ে একটা কি করবে, বাজেট। এইটা হলো পোস্ট কর্বের ধারণা। তো অ্যাডমিনিস্ট্রেশনে এই পোস্ট কর্বের ধারণা খুব ইম্পর্টেন্ট, বুঝতে পারি? গালিক আর উর্বিকের, লুথার গালিক আর লিন্ডার আরউইক, মনে থাকবে কি বললাম পোস্ট কর্বের ধারণা? তাহলে লেখা যাবে পরিধিতে, তার পরিধিতে কী লিখবো, সংকীর্ণ অর্থে জেনে গেলাম। সংকীর্ণ অর্থে কী বলছে, যে শুধু এক্সিকিউটিভের কাজটাই হচ্ছে জনপ্রশাসন, দিয়ে ব্যাপক অর্থে কী বলবে, ব্যাপক অর্থে না, শাসন বিভাগ, আইন বিভাগ, এক্সিকিউটিভ, লেজিসলেচার, তোর জুডিশিয়ারি, সব কাজগুলো হচ্ছে ওদের জনপ্রশাসন, হয়ে গেল। তারপরে এবারে 3 নম্বর কি, পোস্ট কর্বের ধারণা। 3 নম্বর পোস্ট কর্বের ধারণা, প্ল্যানিং, পি ফর প্ল্যানিং, ও দিয়ে অর্গানাইজেশন, এস দিয়ে স্টাফিং, ডি দিয়ে ডিরেক্টিং, আচ্ছা কো দিয়ে কোয়ার্ডিনেশন, আর দিয়ে রিপোর্টিং, আর বি দিয়ে বাজেটিং। ব্যাস, অসুবিধা আছে? তা পোস্ট কর্বের একটা বড় কোশ্চেন আছে তোমাদের, এরপরেও পোস্ট কর্বের বড় কোশ্চেন আছে। তাহলে হয়ে গেল, অসুবিধা নেই। তাহলে তার 3 নম্বর পয়েন্ট আমরা লিখতে পারবো। এবারে চলে এসো 4 নম্বর, আধুনিক বা কল্যাণকামী দৃষ্টিভঙ্গি। আমি কি বললাম, এখন মানুষের কি দরকার, মানুষের কল্যাণকর নীতি তৈরি হচ্ছে, ওয়েলফেয়ার স্টেট তৈরি হচ্ছে এখনকার বর্তমান যে যুগ, আধুনিক বর্তমান যুগে রাষ্ট্র কেবল আইন শৃঙ্খলা রক্ষার মধ্যে সীমাবদ্ধ নেই। কিসের মধ্যে আছে, রাষ্ট্র আজ কল্যাণকামী রাষ্ট্র, ওয়েলফেয়ার স্টেট, এগুলো আগে বলা হয়ে গেছে। শিক্ষা, স্বাস্থ্য, দারিদ্র্য দূরীকরণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, সব কিছুই আজ জনপ্রশাসনের পরিধির সাথে যুক্ত। সর্বব্যাপী প্রভাব, মানুষের জন্মের আগে মাতৃমঙ্গল থেকে শুরু করে মৃত্যুর পর ডেথ সার্টিফিকেট, ঠিক আছে, মানে বার্থ সার্টিফিকেট আর ডেথ সার্টিফিকেট পর্যন্ত প্রতিটি ধাপে জনপ্রশাসন জড়িয়ে আছে, সবই জনপ্রশাসনই দেয়। তো ডেথ সার্টিফিকেট আনতে গেলেও জনপ্রশাসনের কাছে যেতে হবে, আর বার্থ সার্টিফিকেটও তারাই দেয়, বুঝতে পেরেছিস কী বললাম? তারপর নতুন সংযোজন, বিশ্বায়নের যুগে বর্তমানে অনেক বেসরকারি প্রতিষ্ঠান, মানে এনজিও সংস্থাগুলো, তারাও কি জনসেবামূলক কাজ করছে, বুঝতে পেরেছো কি বললাম? যেমন টাটা যদি এনজিও থাকে, আম্বানির এনজিও আছে, বা বিভিন্ন টাইপের সেলিব্রিটিদের এনজিও আছে, তারা গৌতম গম্ভীর খাবার খাওয়াচ্ছে, ওই যে 1 টাকায় খাবার খাওয়াচ্ছে, তাই না? এরকম একটা ব্যাপার, ও জনস্বার্থমূলক অনেক এনজিও সংস্থা কাজ করে। তাহলে এইটুকু হচ্ছে পরিধি। এরপর কী করবো, সীমাবদ্ধতা। তাহলে জনপ্রশাসনের সীমাবদ্ধতা কি, সীমাবদ্ধতা দেখো, সমালোচনা। কাঁচি তত্ত্বের সমালোচনা করেছে লুইস মেরিয়াম, কি বলছে, সমালোচনা করে কাঁচির সাথে তুলনা করেছেন। একে কি করেছে, কাঁচির সাথে তুলনা করেছে। কাঁচির 2টি ফলার মতো, একটি হলো পোস্ট কর, প্ল্যানিং করলে ওখানে শুধু প্ল্যানিংই হলো, প্ল্যানিং অনুযায়ী কি সবসময় কাজ হয় না, এবং অন্যটি হলো বিষয়বস্তুর জ্ঞান। শুধু প্রযুক্তি দিয়ে প্রশাসন চলতে পারে না। মানে এরা বলতে চাইছে কি, কাঁচি তত্ত্ব কি বলছে, দেখ একটা কাঁচি কিছু দিবি, কাটবে কখন, এইটা পোস্ট কর কখন সাফল্য লাভ করবে, যখন, আর একটা হচ্ছে জ্ঞান, দুটো যখন একসাথে মিলবে তখনই প্রশাসন ভালো মতন চলবে। তাহলে কাঁচি তত্ত্বের সমালোচনা করেছে, বলছে এই এই পোস্ট কর্মের ধারণা শুধু দিলে হবে না, তার সাথে কি থাকতে হবে, জ্ঞানও
থাকতে হবে। বুঝতে পেরেছো কি বললাম? তাহলে বলছে অন্যটি হলো বিষয়বস্তুর জ্ঞান। বিষয়বস্তুর জ্ঞান না থাকলে তোর কারখানাটা দেওয়াটাই তো ভুল হয়ে যাবে। আর অনেক কারখানা ডুবে যাচ্ছে এই করে, অনেক সেক্টর ডুবে যাচ্ছে। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে তারপর আরেকটা কি, আমলাতান্ত্রিক দীর্ঘসূত্রিতা। আমলাতন্ত্র ওই যে লাল ফিতের বাঁধন, কবে যে আসবে ঠিক নেই, এরকম একটা ব্যাপার। কাজ ঠিকঠাক হচ্ছে না, প্রশাসনের প্রতিটি কাজ নিয়ম মেনে ফাইলে আটকে থাকে, ফলে সিদ্ধান্ত নিতে অহেতুক কী হয়, দেরি হয়। আর একটা দুর্নীতি ও অনমনীয়তা, অনেক সময় এটি খুব যান্ত্রিক হয় এবং সাধারণ মানুষের আবেগ বা তাৎক্ষণিক প্রয়োজন বুঝতে ব্যর্থ হয়। কেউ মারা গেছে, ধর তার ওই ইয়ে আসবে টাকা, সে এলআইসি করে রেখেছে, টাকা পাবে, আসেই না, তার দরকার প্রয়োজন, সে আবার হয়তো 10 বছর পর পেলো, তখন কী হবে? বা পেনশনের টাকা কোনোভাবে আটকে যাচ্ছে, সেই পেনশনের টাকার জন্য সে ঘুরে বেড়াচ্ছে, বলে না ওই যে টেবিলে এখানে পয়সা দিতে হবে, ওখানে পয়সা খাওয়াতে হবে, এটা তো আমরা বারবার দেখি। বুঝতে পেরেছিস কি বললাম? তাহলে এগুলো সীমাবদ্ধতা পারা যাবে, বোঝা যাচ্ছে? আচ্ছা, এরপরে দেখ চলে আয় উপসংহার, মূল্যায়ন কি বলছে। সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও একটা লাইন আমরা এরকমভাবেই লিখব, আধুনিক মানব সভ্যতায় জনপ্রশাসনে বিকল্প কিছু নেই। জনপ্রশাসন ছাড়া কোনো সরকারের পক্ষেই তার অস্তিত্ব টিকে রাখা সম্ভব নয়। তারপর বিশ্বায়ন ও ই গভর্নেন্সের যুগে জনপ্রশাসন আরও গতিশীল হয়েছে, এখনকার বিশ্বায়নের যুগে জনপ্রশাসন গতিশীল হয়েছে, সব কম্পিউটারাইজ হয়ে গেছে, ডেটা সব ওখানেই আছে, তথ্য আছে, ম্যানুয়ালি কিছু লিখতে হচ্ছে না। নীতি নির্ধারণ থেকে দুর্যোগ মোকাবিলা, সব ক্ষেত্রেই একটি দক্ষ প্রশাসন, জনপ্রশাসন আধুনিক রাষ্ট্রের হৃৎপিণ্ড। ঠিক আছে, ত্রুটিগুলো সংশোধন করতে পারলে জনপ্রশাসনই হয়ে উঠবে সুশাসনের, গুড গভর্নেন্স সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সুশাসনের একটা সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। একটি দেশের প্রশাসন কতটা উন্নত তার উপরেই নির্ভর করে সেই দেশটির কতটা প্রগতিশীল। যত প্রশাসন, জনপ্রশাসন উন্নত হবে, যত করাপ্ট প্রশাসন আছে সেগুলোকে বাদ দিয়ে দাও, করাপ্ট যারা আমলা তাদেরকে বাদ দিয়ে দাও, তাহলে দেখবে জনপ্রশাসন বিরাট। জনপ্রশাসন যদি একটা দেশের উন্নত হয় তাহলে সেই দেশ ডেভেলপ করতে বাধ্য। বুঝতে পেরেছো কি বললাম? কিন্তু আমাদের এখানে দেখা যাচ্ছে চারিদিকে ঘুষখড়ি, চারিদিকে টেবিলের তলা দিয়ে টাকা, এর ফলে আমাদের এই জনপ্রশাসনের হাল খুব খারাপ। সেই জন্য আমাদেরও হাল এরকমই, দেশের হাল এরকম। বুঝতে পেরেছো কি বললাম? তো আমেরিকাও যাও, আমেরিকার প্রশাসন খুব উন্নত, প্রশাসন, জনপ্রশাসন, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন যদি উন্নত হয়, মানে সরকারি আমলারা যদি খুব ভালো হয়, তাহলে গিয়ে কী দাঁড়াবে, একটা দেশও উন্নত হবে। বুঝতে পেরেছো কি বললাম? এইভাবে নোটটা বোঝানোর জন্য তৈরি করা হয়েছে। এরপরেও তাহলে যদি কোনো ডাউট থাকে তাহলে কার সাথে কন্ট্যাক্ট করবে? পিকে স্যার মানে আমি। ঠিক আছে, কন্ট্যাক্ট নাম্বার 7908429573। এইভাবেই তোমাদের ক্লাস করানো হবে, নোটস ডিজিটালি বানানো হবে বারওয়ান ইউনিভার্সিটির। আর কাউকে বোঝা নিয়ে কোনো প্রবলেম হবে না, কোনো সাবজেক্ট যেটা প্রবলেম সব সময়ের জন্য থাকে, যে কেউ বোঝাচ্ছে না, শুধু নোটসই লিখিয়ে দিচ্ছে, একমাত্র আমার কাছেই কোনো নোটস নেই, মানে শুধু লেখার কোনো ব্যবস্থা নেই। যেটুকু আসবে পড়তে আসবে, বুঝবে আর মুখস্থ করবে, লিখবে, এটা হচ্ছে ব্যাপার। চলো, গুড ডে।